আজকে আমাদের কি পড়ার কথা? স্যার একটা অঙ্ক দিয়েছিলেন আর টার্মিনাল ভেলোসিটি পড়ার কথা। ঠিক, অঙ্কটা যেটুকু আমার মনে পড়ছে দিয়েছিলাম হচ্ছে একটা বোধহয় 1 গ্রাম ওজনের 1 গ্রাম মাসের একটা বডিকে 10 কিলোমিটার উপর থেকে ছেড়ে দেওয়া হলো। সেটা যখন আর্থকে টাচ করবে তার ভেলোসিটি কত হবে, তাই তো? হ্যাঁ স্যার। পড়েছো সবাই? হ্যাঁ স্যার। তুমি তো হ্যাঁ স্যার জানি, বাকিরা? হ্যাঁ স্যার। উত্তর কত বেরিয়েছে? স্যার আমার বেরিয়েছে 1000 মিটার/সেকেন্ড। দেখি বাকিদের। সৌমাল্যর কত বেরিয়েছে? স্যার হুম, স্যার আমার 1000 মিটার/সেকেন্ড বেরোয়নি। কত বেরিয়েছে জিজ্ঞেস করেছি, কত বেরোয়নি জিজ্ঞেস করিনি। আমার 200√5 মিটার/সেকেন্ড। হুম, আমারও তাই মনে হচ্ছে। আর বাদ বাকিদের? শুভ সরকার, মনীষা ঘোষ, রুদ্র সরকার, শ্রেয়া সরকার। স্যার আমার 100 মিটার/সেকেন্ড বেরিয়েছে। 100 মিটার/সেকেন্ড? হায় কপাল। তোমাদের তো যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে একটা পার্টিকেলকে এইরকম একটা হাইট থেকে ধরো ফেলা হলো, সে এসে পড়লো, ধরো এইচ ডিস্টেন্স থেকে ফেলা হলো। এই এইচটা বলে দেওয়া হয়েছে H = 10 কিলোমিটার। 10 কিলোমিটার মানে 10,000 মিটার। এই এইখানে ভেলোসিটিটা ধরো ভি, এইখানে ভেলোসিটি ছিল 0 মিটার/সেকেন্ড। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। এই এই অবস্থায় এই ভিটা কত? আমরা v²= u² + 2gh এটা লাগিয়ে দেবো। এটা তো 0² মানে 0, 2 × 10 × 10,000। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা হচ্ছে v²। তাহলে ভি হচ্ছে তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি কি দাঁড়াবে? টেন থাউজেন্ড √ করলে 100 হয়, তাহলে 100√20।
এটা স্কোয়ার রুটের বাইরে এলে সৌমাল্য কত বললে আনসার? স্যার 200√5। 200√5। তাহলে √5 এর ভ্যালু মোটামুটি কত হয়? এটা স্যার এটা মানে ডেসিমালে লিখতে হয়? অ্যাপ্রক্সিমেটলি 21359 আসছিল, আমি 2136 করে দিলাম। তাহলে 447.2136 মিটার পার সেকেন্ড এই বেগে এসে পড়বে। তাহলে একটা বড় রেন ড্রপ। স্যার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ জানি, যে কত ফোর্স অ্যাপ্লাই করবে না এরকম টাইপের কিছু ছিল না? হ্যাঁ স্যার। আর কি দিয়েছিলাম ডেটা? আর স্যার দিয়েছিলেন ইট উইল কাম টু রেস্ট ইন 1 সেকেন্ড। ইট উইল কাম টু রেস্ট ইন 1 সেকেন্ড। সেই ক্ষেত্রে ফোর্সটা কত দিচ্ছে সেটা ফোর্সটা বার করছি। তার আগে এই ভেলোসিটিটা কিলোমিটার পার আওয়ারে বার করি যদি, কত হবে? তাহলে 447.2136 ইন্টু 18/5 কিলোমিটার পার আওয়ার। 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলে মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়া যায় কিলোমিটার পার আওয়ার থেকে। আর তার ঠিক উল্টোটা দিয়ে করলে আমরা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে পারি। তাহলে আমার কত হচ্ছে? 18/5 দিয়ে মাল্টিপ্লাই করলে 447.2136 ইন্টু 18 divided by 5, 1609.96 1609.96 কিলোমিটার পার আওয়ার। তাহলে বুঝতে পারছো প্রায় 1610 অ্যাপ্রক্সিমেটলি আসছে 1610 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা আমাদের চারপাশে যে সমস্ত গাড়ি ঘোড়া ইত্যাদি যেতে দেখি, তাদের স্পিড 20 কিলোমিটার পার আওয়ার, 30 কিলোমিটার পার আওয়ার, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, খুব বেশি হলে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে 140 অবধি দেখি। তাহলে সেখানে এর স্পিডটা তার 10 টাইমসেরও বেশি। 140 যদি হয় তাহলে এর স্পিডটা হচ্ছে 1610 কিলোমিটার পার আওয়ার। তাহলে হিউজ স্পিড। আমি জাস্ট দেখানোর জন্য করলাম। মিটার পার সেকেন্ড ইউনিটে তো আমরা সাধারণভাবে স্পিড মাপি না। আর বলেছিলাম যে ওই পার্টিকেলটা রেস্টে আসছে 1 সেকেন্ড টাইমে, অর্থাৎ মাটিতে পড়ার 1 সেকেন্ড পরে সে রেস্টে আসছে। তাহলে সে কতটা ফোর্স ইম্পার্ট করবে গ্রাউন্ডের উপর। তাহলে আমার হাতে কি ফর্মুলা আছে না, F ইকুয়াল টু ma। a মানে হচ্ছে অ্যাক্সেলারেশন, তাহলে m v মাইনাস ইউ বাই টি। তাহলে m তো দেওয়া আছে 1 গ্রাম, v এইটা বসাবো, এই ভ্যালুটা বসাবো না, এটা কিলোমিটার পার আওয়ারে আছে,
মিটার পার সেকেন্ডের ভ্যালুটা বসাবো, অর্থাৎ দিস ভ্যালু 447.213। এটা যেহেতু রিটার্ডেশন, একটা কাজ করলে হতো, সেটা হচ্ছে এইটাকে ইউ মাইনাস ভি হিসেবে লিখলে আমার ভালো হতো। ইউ মাইনাস ভি, যেহেতু রিটার্ডেশন হবে, তাহলে -0/1 এত ডাইন, এক সেকেন্ড সময়ের মধ্যে আসছে পৃথিবীতে পড়ার। তাহলে এটাকে সব 1 থাকাও যা না থাকাও তা, তার মানে 447.213 ডাইন। এবং খুব ভালো করে ভাবো, একটা রেনড্রপ, সেটা এক সেকেন্ড সময়ের মধ্যে সেটা স্থির অবস্থায় আসে, সেটা কিন্তু নয় ঘটনাটা। তার চেয়ে অবশ্য না, ভুল করলাম, দাঁড়াও, কি ভুল করলাম? এটা তো মিটার পার সেকেন্ডে আছে, আমি এখানে গ্রামে বসাচ্ছি, তাহলে এটাকে আমায় সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, অর্থাৎ এই ফুটকিটা বসবে এই জায়গায় 21.3। 44721.3 ডাইন, তার মানে 1 ডাইন সমান আবার 10⁵ নিউটন, তাহলে 4.47 নিউটনের মতো পড়ছে মোটামুটি। তার মানে এইটা হবে 4.47213 নিউটন, যদি আমরা নিউটনে কনভার্ট করি। তার মানে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, না ঠিক করলাম কি, 10⁵, মানে আরেক ঘর যাবে, 0.4477213 নিউটন। তাহলে এত নিউটন ফোর্স একজনের উপর, 1 নিউটন ফোর্স মানে যথেষ্ট বেশি ফোর্স, সেই তুলনায় 0.447 মানে প্রায় হাফ নিউটন ফোর্স তোমার ঘাড়ে এসে যদি পড়ে, এবং বৃষ্টির ফোঁটার আয়তন জানো তোমরা, খুব ছোট্ট তার আয়তন, সেই ভলিউমের মধ্যে যদি এই এতটা পরিমাণ ফোর্স পড়ে, বৃষ্টির ফোঁটাটা তোমার স্কিন ভেদ করে, চামড়া ভেদ করে শরীরের মধ্যে ঢুকে যাবে, অর্থাৎ বৃষ্টির মধ্যে বেরোলেই একদম তুমি যাকে বলে সেই ঝাঁঝরা হয়ে যাবে, বৃষ্টিতে গর্ত গর্ত হয়ে যাবে তোমার শরীরে। এই 0.4477213 নিউটনটা যদি অনেকটা জায়গা জুড়ে পড়তো তাহলে অসুবিধা ছিল না, কিন্তু বৃষ্টির ফোঁটাটা আয়তন খুব কম, তার মানে সেটা খুব কম জায়গায় এই ফোর্সটা অ্যাপ্লাই করবে, এবং কম জায়গায় ফোর্সটা অ্যাপ্লাই করলে প্রেশার অন দ্য স্কিন, সেটা F/A, ফোর্স পার ইউনিট এরিয়া, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকেই তো চাপ বলে। তাহলে ক্ষেত্রফলটা যদি খুব ছোট হয়, তাহলে চাপের পরিমাণটা মারাত্মক বেড়ে যাবে এবং তোমার শরীর নিমেষে ঝাঁঝরা হয়ে যাবে। কিন্তু তা সত্ত্বেও আমরা বৃষ্টিতে দুমদাম বেরোই, আমাদের শরীর ঝাঁঝরা হয় না। তা এইটা দেখাতে চাইলাম এই কারণেই যে এয়ার মিডিয়াম বেয়ে যদি বৃষ্টির ফোঁটা না আসতো তাহলে আমাদের এই দশা হতো। এবার এয়ার মিডিয়াম দিয়ে আসে বলে বৃষ্টির ফোঁটার বেগ প্রথমে রেস্টে যখন ছিল মেঘের মধ্যে তখন 0, সে পড়তে আরম্ভ করলো, পড়তে পড়তে যখন তার ভেলোসিটি ধীরে ধীরে বাড়ছে, এয়ার রেজিস্ট্যান্সটাও বাড়ছে। এয়ার রেজিস্ট্যান্সটা বাড়তে বাড়তে একটা সময় এতটাই বেড়ে গেল যে দ্য ডাউনওয়ার্ড গ্র্যাভিটেশনাল পুল অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর ওই বৃষ্টির ফোঁটাকে নিচের দিকে মহাকর্ষীয় আকর্ষণ আর ওই রেজিস্টিভ ড্র্যাগ আপওয়ার্ডস, অর্থাৎ ওই যে ঊর্ধ্বমুখী বাধাদানকারী যে বল কাজ করছে, এই দুটো পরস্পর সমান হয়ে গেল।
পরস্পর যদি সমান এবং বিপরীতমুখী হয়ে যায়, অর্থাৎ তখন আর কোনো বল পৃথিবীর উপর যে বৃষ্টির ফোঁটা পড়ছে সেই বৃষ্টির ফোঁটার উপর আর কোনো বল কাজ করবে না। এবং সেই ক্ষেত্রে কি হবে না, যেহেতু কোনো ফোর্স কাজ করছে না বা কোনো বল কাজ করছে না, ওই বৃষ্টির ফোঁটাটা তখন সমবেগে নামতে থাকবে, অর্থাৎ যে বেগ অর্জন করেছিল সেই বেগ নিয়েই নামতে থাকবে, আর তার ত্বরণ হবে না, আর তার অ্যাক্সেলারেশন হবে না। সেই বেগ নিয়ে যে নামতে থাকবে, অর্থাৎ বৃষ্টির ফোঁটাটা বেগ যে আর বাড়লো না, এই বেগটাকে বলা হয় টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তীয় বেগ। টার্মিনাল ভেলোসিটি হচ্ছে সেই বেগ যখন কোনো একটা পার্টিকেল কোনো ভিসকাস মিডিয়াম দিয়ে মুভ করে, সেই অবস্থায় ম্যাক্সিমাম যে ভেলোসিটিটা সে অ্যাটেন্ড করতে পারে, অর্থাৎ সবচেয়ে বেশি যে বেগটা সে অর্জন করতে পারে, মানে ওই বাধা বল, রেজিস্টিভ ড্র্যাগ যেটাকে বলছি বারবার, ভিসকাস ড্র্যাগ, অর্থাৎ সান্দ্রতাজনিত বাধা বলটাকে অতিক্রম করে সর্বোচ্চ যে সে বেগটা অর্জন করতে পারে, সেই বেগটাই হচ্ছে টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তীয় বেগ। তাহলে সেই প্রান্তীয় বেগ একবার পৌঁছে গেলে কোনো একটা বস্তুকণা, তার উপর কার্যকর সমস্ত বল, তাদের ভেক্টর সাম বা ভেক্টর যোগফল শূন্য হয়ে যায়, অর্থাৎ তার উপর কোনো ফোর্স কাজ করে না। সেই অবস্থায় যে ম্যাক্সিমাম বেগটা সে অর্জন করেছিল সেই বেগটা নিয়েই বস্তুটি চলতে থাকে, এবং তখন বস্তুটি সমবেগে চলছে, অর্থাৎ ইউনিফর্ম ভেলোসিটিতে চলছে বলে ধরে নেওয়া যেতে পারে। তো ব্যাপারটা হচ্ছে যে এইবার আমরা তাহলে প্রান্তীয় বেগের একটা এক্সপ্রেশন স্টোকস ল থেকে কী করে পাবো সেটা হিসেব করে দেখব। বেশ, আমরা এটাকে মুছে ফেলছি। আচ্ছা, একটা কথা বলি, আমি এই ক্লাস নিচ্ছি, তোমাদের মধ্যে রেসপন্ড করলে সৌমাল্য, অন্বেষা আর সৌমিলি, তাহলে বাকিদের এই ক্লাসে পার্টিসিপেট করার ইচ্ছে নেই বা চেষ্টাও নেই। যারা পারোনি তারাও বললেন না যে স্যার করতে পারিনি। শুধু শুধু ফোনের ডেটা নষ্ট করে, চার্জ নষ্ট করে সকালবেলা উঠে বসে টিউশন পড়বার জন্য একদম উদ্গ্রীব হয়ে সবাই অপেক্ষা করো, কিন্তু এরকম তাহলে আমি একটা রেকর্ডেড ক্লাস তোমাদের পাঠিয়ে দেবো, তোমরা দেখে নেবে তোমাদের সময় মতো। ইন্টারাকশান করার যদি স্কোপ থাকা সত্ত্বেও তোমরা যদি ইন্টারাক্ট না করতে চাও, যখন ইন্টারাক্ট করতে বলছি, তাহলে এরকম ক্লাসে পার্টিসিপেট করার দরকার নেই। এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠারও দরকার নেই, আর একটু বেশিক্ষণ ঘুমোতে পারবে। আমরা আবার প্রসঙ্গে ফিরে আসি, সেটা হচ্ছে এক্সপ্রেশন ফর টার্মিনাল ভেলোসিটি from Stokes law. Stokes লিখে এসটা দিতে হবে, স্টোকস ল। স্টোকস সম্পর্কে গতকাল একটুখানি পড়ছিলাম উইকিপিডিয়া থেকে। ইনি দীর্ঘদিন লুকেশন চেয়ার অফ ম্যাথমেটিক্স কেমব্রিজ ইউনিভার্সিটির এই পদে ছিলেন দীর্ঘদিন, প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে, এবং এনার অনেক ওয়ার্ক, অনেক কাজ পাবলিশড হয়নি, মানে উনিই করেননি আর কি। কিছু কিছু কাজ পাবলিশ করেছিলেন, সেগুলো জানা যায়, আর কিছু কিছু কাজ উনি বিভিন্ন লেকচারের মধ্যে দিয়ে আলোচনা করেছেন, সেইগুলো জানতে পারা গেছে এখানে। কিন্তু প্রচুর কাজ ছিল এমন যেগুলো উনি পেপার হিসেবে পাবলিশ করেননি। আচ্ছা, এটা একটা সিলিন্ডার বা চোঙ। এই সিলিন্ডারের মধ্যে খুব সান্দ্র একটা তরল ভরা আছে, ধরা যাক ক্যাস্টর অয়েল বা মোবিল বা গ্লিসারিন, এরকম কোনো একটা
মিডিয়াম ভরা আছে এই সিলিন্ডারটার মধ্যে। এটা কোথাও একটা শেষ, আমি শেষ প্রান্তটা আঁকছি না, শেষ প্রান্তটা আমার দরকারও নেই। তা এইখানে আমি একটা লোহার গোলকাকৃতি বলকে ফেলেছি, লোহারই বলি, বুঝতে আমাদের সুবিধা হবে। লোহার ছাড়া অন্য জিনিসেরও ফেলতে পারো। ওই সাধারণভাবে এগুলো এই এক্সপেরিমেন্টটা হাই সেকেন্ডারিতে আছে, হাই সেকেন্ডারিতে মানে ক্লাস 11এই আছে। ক্লাস 11এ এক্সপেরিমেন্টটা করানো হয় লোহার যে বলগুলো সেই সাইকেলে বল বিয়ারিংয়ে কাজে লাগানো হয়, সেই বলগুলো। আচ্ছা, আমরা ফিরে এলাম। এইখানে আমরা এক্সপেরিমেন্টটা হাই সেকেন্ডারিতে ক্লাস 11-এর প্র্যাকটিক্যালে করি। এখানে আমাদের স্কুলে যে সেট আপটা আছে এর মধ্যে গ্লিসারিন ভরা আছে। গ্লিসারিন যারা হাত দিয়েছো দেখেছো, খুব থকথকে একটা সাবস্টেন্স, সেই আঠালো রসের মতো। এটা মোবিল দিয়ে বা ক্যাস্টর অয়েল দিয়েও করা যায়। মোবিল বা ক্যাস্টর অয়েল দিয়ে আমরা নিজেরা যখন ছাত্র ছিলাম তখন করেছিলাম। তা এই যে গোলক বা স্পিয়ার, তার রেডিয়াস হচ্ছে আর, ছোট হাতের আর। এই গোলকটার উপর কি কি ফোর্স কাজ করছে? 1 নম্বর হচ্ছে তলার দিকে কাজ করছে তার ওজন mg, এর মাস যদি m হয়। এটা হচ্ছে ওয়েট বা ওজন। উপরের দিকে কি কাজ করছে? উপরের দিকে 1 নম্বর, যে কোনো তরল মাধ্যমে কোনো বস্তুকে ডোবালে আর্কিমিডিসের সূত্র অনুযায়ী আমরা জানি যে ঊর্ধ্বমুখী প্লবতা বা বয়েন্সি কাজ করে। আপওয়ার্ড ডিরেকশনে বয়েন্সি, যে কোনো বস্তুকে ডোবালে বয়েন্সি কাজ করবে। সেই বয়েন্ট ফোর্সটা আমি FB দিয়ে লিখছি। FBটা হচ্ছে তার মানে ধরো বয়েন্ট ফোর্স বা বাংলায় হচ্ছে প্লবতা। আর যেহেতু এই তোমার গোলকটা ভি বেগ নিয়ে ধরো পড়ছে, তাহলে সান্দ্র মাধ্যম দিয়ে ভি বেগ নিয়ে তলার দিকে পড়ার সময় সে যে বাধা বলে, সান্দ্রতাজনিত যে বাধা বলের সম্মুখীন হবে, সেই সান্দ্রতাজনিত বাধা বল স্টোকস ল অনুযায়ী গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে 6 পাই ইটা আর ভি, মনে পড়ছে? সান্দ্রতাজনিত বাধা বল, এটা হচ্ছে 6 পাই ইটা আর ভি। ফ্রিকশনাল ড্র্যাগ ডিউ টু ভিসকোসিটি, সেটা হচ্ছে 6 পাই ইটা আর ভি। তাহলে সেটাও নিশ্চয়ই উপরের দিকেই কাজ করবে। বা যদি বস্তুটা তলার দিকে নামছে যেহেতু, তাহলে সেই জন্য সান্দ্রতাজনিত বাধা বল তার বিপরীত দিকে কাজ করবে, অর্থাৎ উপরের দিকে। বস্তুটা যদি উপরের দিকে উঠতে চাইতো, তাহলে সান্দ্রতাজনিত বাধা বল তখন তলার দিকে কাজ করতো। অর্থাৎ বাধা বলের ধর্মই হলো সবসময় গতি যেদিকে তার বিপরীত দিকে কাজ করে। তাহলে সান্দ্রতাজনিত বাধা বল তাহলে উপরের দিকে কাজ করবে। এটাকে FV লিখলাম। F viscosity, V stands for viscosity আর B for buoyancy। এটাকে আমরা সান্দ্রতাজনিত বাধা বল বা ভিসকাস ড্র্যাগ, এটা এই হিসেবেও ভাবতে পারি। তাহলে এই অবস্থায় বস্তুটার উপর সমস্ত বল তাদের বীজগাণিতিক সমষ্টি বা তাদের ভেক্টোরিয়াল সাম 0 হয়ে গেছে। তাই জন্যই বস্তুটা প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি নিয়ে পড়ছে। অর্থাৎ সোজা কথায় এই FV আর FB এদের যে সাম, যোগফল, সেই যোগফলটা এখন mgর সঙ্গে সমান।
এই সমান বলেই এই গোলকটির উপর কোনো বল নিট ফোর্স বা নেট ফোর্স কোনো কিছু কাজ করছে না। গোলকটা ভি বেগ নিয়ে ভি সমবেগ নিয়ে নিচের দিকে নামছে। এই ভিটাকে আমরা বলবো টার্মিনাল ভেলোসিটি বা বাংলায় হচ্ছে প্রান্তীয় বেগ। যদি কোনো একটা জিনিস বেশি হতো, প্রথম কথা হচ্ছে এমজি যদি এই দুটোর যোগফলের থেকে বেশি হতো তাহলে তলার দিকে একটা এক্সট্রা ফোর্স তখন থাকতো, তখন বস্তুটি ত্বরণ নিয়ে নামতো, অ্যাক্সেলারেশন নিয়ে নামতো। এমজি যদি এদের যোগফলের থেকে ছোট হতো তাহলে তো নামতোই না, প্রশ্নই নেই, উঠে যেত তো বরঞ্চ তখন। কিন্তু এখন সমান হয়ে গেছে, সেই জন্যই এই বডিটা সমবেগ বা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে নামছে। এবার আমি এই জায়গাটা একটু মুছে দিই, আমার সুবিধা হবে। ডান দিকটায় যাব পরে, এই জায়গাটা আমার লাগবে কাজে। আমরা কিছু কিছু জিনিস আগে ধরে নেব। এক নম্বর হচ্ছে ডেন্সিটি of the material of sphere, সেটা হচ্ছে ধরো ডি। বাংলায় করলে কি দাঁড়ায়, গোলকটি যে পদার্থ দিয়ে তৈরি তার ঘনত্ব ডি। ডেন্সিটি অফ দ্য ভিসকাস মিডিয়াম, সেটা হচ্ছে ধরো রো। এটা একটা গ্রিক অক্ষর, এই জিনিসটা হচ্ছে আর এইচ ও, এর প্রনাউন্সিয়েশন হচ্ছে রো। এটা একটা গ্রিক অ্যালফাবেট ধরছি। ডেন্সিটিটা হচ্ছে রো, অর্থাৎ এই গ্লিসারিন বললে গ্লিসারিনের ডেন্সিটি হচ্ছে রো। এইবার এর রেডিয়াস বলেছিলাম আর, রেডিয়াস অফ স্ফিয়ার, গোলকের ব্যাসার্ধ, সেটা হচ্ছে আর। তাহলে ভলিউম অফ স্ফিয়ার 4/3 পাই আর কিউব। এই ফর্মুলা তোমরা জানো কি আমি জানি না। গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, এই এটা তোমাদের মেনসুরেশনে আছে হয়তো, ক্লাস 9-এ কি ক্লাস 10-এ জানি না আমি। স্যার আগের দিনে প্রুফটাতেই তো এটা লাগলো। ও, তখন তার মানে কেউ যখন প্রশ্ন করেনি তাহলে সবাই জানে। 4/3 পাই আর কিউব। তাহলে মাস অফ স্ফিয়ার, এই গোলকটার ভর কত না ভলিউম ইন্টু ডেন্সিটি, আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে আয়তন কত 4/3 পাই আর কিউব, আর ডেন্সিটি হচ্ছে ডি। ওয়েট অফ স্ফিয়ার, সেটা হচ্ছে 4/3 পাই আর কিউব ডি ইন্টু জি। জিটা নিশ্চয়ই বলতে হবে না, জি বহু জায়গায় করেছো। জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ। এবার এটা তো গেল ওয়েট অফ দ্য স্ফিয়ার। এইবার ওয়েট অফ ইকুয়াল ভলিউম অফ লিকুইড,
কেন চাইছি বার করতে? একই আয়তনের তরলের ওজনটা বার করতে চাইছি। কেন চাইছি? তার কারণ হচ্ছে এই যে বয়েন্ট ফোর্স বা প্লবতা বল উপরের দিকে কাজ করছে, প্লবতা বলের সৃষ্টি হবার কারণ কি? প্লবতা বলের মান কত হয়? আর্কিমিডিসের সূত্র পড়েছিলাম যখন, দেখেছিলাম যে প্লবতা বল হচ্ছে অপসারিত তরলের ওজনের সমান হয়। তাহলে এই লোহার গোলক বা যে কোনো পদার্থেরই গোলক, এই গোলকটি কত আয়তনে তরলকে অপসারিত করছে, কত আয়তনে, কত ভলিউমের লিকুইডকে ডিসপ্লেস করছে? না সেই 4/3 পাই আর কিউব, এতটাই। তাহলে সেই ওজনের, সেই পরিমাণ আয়তনের মধ্যে যতটা ওজনের তরল পদার্থ আছে, তার ওজনটি হলো তার মানে ঊর্ধ্বমুখী প্লবতা বল। এটা কোথা থেকে শিখেছি? না আর্কিমিডিসের তত্ত্ব থেকে শিখেছি। তাহলে ওয়েট অফ এন ইকুয়াল ভলিউম অফ লিকুইড, তাহলে সেটা হচ্ছে 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে অপসারিত তরলের আয়তন, কারণ বস্তুর আয়তন আর অপসারিত তরলের আয়তন সমান, ইনটু তরলের ঘনত্ব, সেটা কত ধরেছি? রো ধরেছি, আর অভিকর্ষজ ত্বরণ জি। অর্থাৎ তাহলে আমার এখানে বুঝতে পারছি যে দুটো জিনিস। এক নম্বর হচ্ছে আর তাহলে আমার এখানে যা যা এখনো পর্যন্ত পেলাম সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে এটা এমজি না লিখে এক কাজ করি, ডাব্লু লিখি। ডাব্লু, ওয়েট, এরোটা মুছে দিলাম। তাহলে ডাব্লু সমান তার মানে আমার 4/3 পাই আর কিউব ইন্টু ডিজি, আর এফ বি যেটা সেইটা হচ্ছে 4/3 পাই আর কিউব ইন্টু রো জি। আর এফ ভি যেটা ভিসকাস ফোর্স, সেইটি কত? এই পাশেই লেখা আছে, বাঁ পাশে, 6 পাই ইটা আর ভি। কে বলে দিয়েছে? না স্টোকস সাহেব বলে দিয়েছেন। তা এই অবস্থায় বললাম এই ডাব্লুর সঙ্গে এই দুটোর যোগফল সমান, কারণ দ্য বডি ইজ কামিং ডাউন উইথ টার্মিনাল ভেলোসিটি। সেই অবস্থায় তাহলে একটা জিনিস বুঝতে পারছি আমরা, যে তাহলে লিখতে পারি ডাব্লু ইকুয়াল টু এফ ভি প্লাস এফ বি। ডাব্লু তোমার কত? 4/3 পাই আর কিউব ডি জি। এফ ভি কত? এফ ভি হচ্ছে 6 পাই ইটা আর ভি। আর এফ বি কত? 4/3 পাই আর কিউব রো জি। এখানে একটা যুক্তি লিখতে হবে অবশ্য, সিন্স the body is moving with terminal velocity, যেহেতু বস্তুটি প্রান্তীয় বেগ নিয়ে যাত্রা করছে, তাই জন্যই এই ঊর্ধ্বমুখী বল এবং নিম্নমুখী বল সমান। তাহলে এবার আমরা 4/3 পাই আর কিউব জি যদি কমন নিই, না কমন নেবার আগে এই পার্টটাকে আমরা বাঁ পাশে নিয়ে এলাম, ডিজি মাইনাস 4/3 পাই আর কিউব রো জি 6 পাই ইটা আর ভি। তাহলে এখান থেকে আমরা 4/3 পাই আর কিউব জি যদি কমন নিই, তাহলে ডি মাইনাস রো 6 পাই ইটা আর ভি, পাই পাই কেটে গেল। তাহলে ভি ইকুয়াল টু কী দাঁড়াবে? না
4/3, আচ্ছা এখান থেকে একটা আর কিউব কাটলে r² পড়ে থাকে, তাহলে 4/3 r²। স্যার বলো, স্যার শুনছি। উপর থেকে সেকেন্ড লাইনে ওটা মানে 6 পাই আরবি, তার পাশে ওটা কি লিখেছেন তার নিচেরটা প্লাস দিয়ে? এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝাপসা হয়ে গেছে ওখানটা। 4/3 πr³ রো জি। আচ্ছা তাহলে এখানে এবার এখানে 3 আর 6, তাহলে 4/3 × 6, তাহলে r² d মাইনাস রো ইন্টু জি। এখানে কাটাকুটি করো 2 দিয়ে, এটা 3, তাহলে টার্মিনাল ভেলোসিটির এক্সপ্রেশনটা কি দাঁড়ালো? v = 2/9 r² d মাইনাস রো ইন্টু জি। একটা যে ইটাটা লিখতে ভুলে গেলাম, ইটাটা কোথায় ছিল? এইখানে, তাহলে তলায় আসবে, এইখানে একটা ইটা থাকবে বাই ইটা বাই ইটা। একটু গায়ে গায়ে হয়ে গেল, কিন্তু যাই হোক, এই লাইনটা কিন্তু এইখানে শেষ। হ্যাঁ, এই দাগ দিয়ে দিলাম, দুটো লাইনের মধ্যে যদি অসুবিধা হয় বুঝতে। তলায় 6ও আছে, এটাও আছে, এটা মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে দাও। তা ব্যাপারটা হচ্ছে দুটোই করা যায়। আমরা এই সূত্রটার সাহায্যে টার্মিনাল ভেলোসিটিও মাপতে পারি, ইটার ভ্যালুও মাপতে পারি। তোমার যদি টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তীয় বেগটা তোমার জানা হয়ে থাকে আগে থেকে, তাহলে ইটার ভ্যালু তুমি ক্যালকুলেট করতে পারবে। আর ইটা যদি জানা থাকে আগে থেকে, তাহলে টার্মিনাল ভেলোসিটি বার করতে পারবে। মোট কথা যে কোনো একটা জিনিস বার করতে পারবে। কিন্তু টার্মিনাল ভেলোসিটি বার করার অন্য রাস্তা আছে। আমাদের যে এক্সপেরিমেন্টটা করতে হতো, তাতে কি করতে হতো? প্রথমে এই গোলকটার ব্যাসার্ধটাকে খুব অ্যাকিউরেটলি মাপতে হতো। আর বেরিয়ে গেল, তাহলে এইবার ডি আর রো এইটা ডেটা শিট থেকে দেখে নিতাম। অর্থাৎ যেখানে ধরো এটা যদি লোহার গোলক হয়, লোহার ঘনত্ব কত সেটা যে ডেটা শিট অ্যাভেলেবল, বইয়ের পিছনেও দেওয়া থাকে অনেক সময়, প্র্যাকটিক্যাল বইয়ের পিছনে, যে লোহার ঘনত্ব হচ্ছে এত, আর গ্লিসারিন দিয়ে যদি করি গ্লিসারিনের ঘনত্ব হচ্ছে এত, কোন তাপমাত্রায় কত ঘনত্ব সেটাও গ্লিসারিনে লেখা থাকতো। সেদিনে ঘরের টেম্পারেচারটা দেখে নিতাম, সেই অনুযায়ী গ্লিসারিনের ঘনত্বটা লিখে নিতাম। তাহলে ডি তোমার জানা, রো তোমার জানা, আর তুমি মেপেছো। জি অভিকর্ষ ত্বরণ মোটামুটি তার স্ট্যান্ডার্ড ভ্যালু ধরো 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি যদি ভিটা অলরেডি আমার নোন হয়ে যায়, অর্থাৎ প্রান্তীয় বেগের মানটা, টার্মিনাল ভেলোসিটির মানটা যদি নোন হয়ে যায়, তাহলে আমি এই এক্সপ্রেশন থেকে ইটা অর্থাৎ কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি অফ দ্য লিকুইড অ্যাট দ্যাট টেম্পারেচার, অবশ্যই ভিসকোসিটিটা কিন্তু টেম্পারেচারের উপর হাইলি ডিপেন্ডেন্ট। টেম্পারেচার যত বাড়ে দেখা যায় ভিসকোসিটি প্রায় কমে যায়, খুবই কমে যায়। এবং নিজেরা এটা পরীক্ষা করেও দেখতে পারো যে রান্নার কড়াইতে একটু সর্ষের তেল নেবে ঠান্ডা অবস্থায়, সেই সর্ষের তেলটা ধরো 2 চামচ কি 4 চামচ সর্ষের তেল নিয়ে কড়াইটা হাতে করে একটুখানি দোলাবে গোল করে, দেখবে সর্ষের তেলটা গায়ে ভালো করে মাখতে চাইছে না, খুব কষ্ট হচ্ছে মাখতে। সর্ষের তেলটা যেন ওই কড়াইয়ের বিভিন্ন জায়গায় যেতে চাইছে না, আঠালো ভাবের জন্যে। এইবার তুমি সেই অবস্থায় সর্ষের তেলটাকে গরম করো খানিকটা, বেশ আগুনের আঁচে বসিয়ে বেশ খানিকটা গরম করবার পর সাঁড়াশি করে কড়াইটাকে ধরে যদি দোলানো হয়, তখন দেখবে সর্ষের তেলটা খুব সহজেই মানে মুভ করছে, বা ওই তোমার কড়ার মধ্যে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ আগে ভিসকাস ড্র্যাগটা অনেক বেশি ছিল কম তাপমাত্রায়, এখন তাপমাত্রা বাড়ানোর সঙ্গে সঙ্গে ভিসকাস ড্র্যাগটা বেড়ে গেছে। তা যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে এই টার্মিনাল ভেলোসিটিটা মাপবো কী করে।
টার্মিনাল ভেলোসিটিটা মাপার জন্যে এটা তো একটা চোঙ বলেছি। কি করা হয়, এইখানে একটা দাগ, এখানে একটা সুতো বাঁধা থাকে বাইরে বাইরে, আর এইখানে তলাতেও একটা সুতো বাঁধা থাকে এই চোঙের। এইবার তোমার হাতে একটা স্টপ ওয়াচ দেওয়া আছে। স্টপ ওয়াচটা এবার তুমি উপর থেকে ফেলেছো, এই নলটি কিন্তু আরও অনেক উঁচু থেকে আছে এবং সেইখানেও কিন্তু লিকুইড আছে। ভেবো না যে এখানে লিকুইড নেই, লিকুইড সব জায়গাতেই আছে, এখানে সব জায়গাতেই লিকুইড আছে। এইখানে একটা শুধু সুতো বাঁধা আছে আর এইখানে একটা সুতো বাঁধা আছে, এই সুতো বাঁধা। এইবার তোমার এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা স্কেলের সাহায্যে তুমি মেপে নিতে পারবে বাইরে বাইরে দুটো সুতোর মধ্যে গ্যাপ কতটা তফাৎ। তা সেই অবস্থায় তুমি উপর থেকে বলটিকে ছেড়েছো, বলটি পড়তে পড়তে এই প্রথম সুতোটা যখন ক্রস করলো, তুমি তো কাঁচের চোঙ নিয়েছো, বাইরে থেকে দেখতে পাচ্ছ, এই সুতোটা যখন ক্রস করলো তুমি স্টপওয়াচটা অন করে দিলে। এবার নামতে দ্বিতীয় সুতো যখন ক্রস করলো তখন স্টপওয়াচটা অফ করে দিল। তাহলে এইখান থেকে এইটুকু আসতে তার কতটা সময় লাগলো, কতটা টাইম ধরে সে ট্রাভেল করলো, সেটা আমরা মেপে ফেললাম স্টপওয়াচের সাহায্যে। এবং এটা একবার মাপলে খুব অ্যাকুরেটলি মাপা যায় না, এটা অন্তত বেশ কয়েকবার মেপে তার অ্যাভারেজ বা গড় নিতে হয়। হ্যাঁ, কারণ ধরো তুমি চোখে দেখছো, স্টপওয়াচ টিপছো, একটু কম বেশি হয়েই যায়। তা সুতরাং বেশ কয়েকবার মেপে নিয়ে তার অ্যাভারেজ বার করে, গড় বার করে, তাহলে সেটা একটা সময় পেলাম। তাহলে সমবেগে যেহেতু নামছে, বেগের যে রাশিমালা, সেই বেগের রাশিমালা, বেগ হচ্ছে তার মানে দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময় করলে বেগ পাবো, ডিস্টেন্স বাই টাইম। তাহলে এই হচ্ছে ডিস্টেন্স, আর টাইমটা আমরা স্টপওয়াচের সাহায্যে মেপেছি। ডিস্টেন্স বাই টাইম কেন করছি না, এখানে কোনো অ্যাক্সেলারেশন নেই ধরে নিচ্ছি, দ্য বডি ইজ কামিং ডাউন উইথ ইউনিফর্ম টার্মিনাল ভেলোসিটি। সে সমবেগ এবং সমবেগ শুধু নয়, সেটাকেই প্রান্তীয় বেগ বলছি, সেই প্রান্তীয় বেগ নিয়ে বস্তুটা নামছে, তার কোনো অ্যাক্সেলারেশন বা ত্বরণ নেই। সেই অবস্থায় তাহলে ওই L/T করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমার, তার মানে কি বলবো এটাকে, তোমার প্রান্তীয় বেগ বা ভি। তাহলে এইভাবে ভি মাপা হয়। তাহলে এই এক্সপ্রেশনে সব ভ্যালুগুলো বসিয়ে গুণ করলে বা ভাগ করলে যা যা করতে হবে করলে, ইটাটাকে কোনাকুনি এপাশে গুণ করে দিলে তাহলে ভিটাকে নামিয়ে দেবে, তাহলে ইটার ভ্যালুটা আমার বেরিয়ে যাবে। কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি ডিটারমিনেশন এটা একটা উপায়। বুঝতে পারা গেছে? কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। হ্যাঁ স্যারের দলে কেউ নেই? হ্যাঁ স্যারের দলে কেউ নেই?